হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা জাপানিজ একটা টিনেজ থ্রিলার অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে বেবি অ্যাসাসিন। তো এখানে জাপানিজ আর কোরিয়ান সিনেমার মধ্যে একটু পার্থক্য রয়েছে। কোরিয়ান সিনেমাগুলোর কাহিনী যতখানি শক্ত হয় বা ম্যাচুইড মানুষদের জন্য হয়, অন্য ক্ষেত্রে জাপানিজ যে সিনেমাগুলো তৈরি করা হয়ে থাকে ওগুলো মোস্টলি এরকম হয়, মানে ভুমবাম টাইপের আর কি সিনেমা। অন্তত ওরা এনিমেতে অনেক ভালো, বা ওদের সিনেমাগুলো ভুমবাম টাইপের, তুমি একবার দেখবে অনেক মজা পাবে এরকম একটা কিছু। এবং এই সিনেমাটা জাপানে অনেক জনপ্রিয়তা পেয়েছিল। 2021 সালে যখন বেবি অ্যাসাসিন নামে এই সিনেমাটি আসে তখন যথেষ্ট হিট হয়। এবং এই সিনেমাতে দেখা যাবে দুই বান্ধবী, যদিও একটাকে দেখে ছেলে মনে হয়, আমি পুরো সিনেমাই কনফিউজড ছিলাম ওর ছেলে না মেয়ে। পরে চ্যাট জিপিটি দেখে সার্চ দিয়ে বুঝলাম যে না, ওইটাও মেয়ে। তো দুই বান্ধবী আর কি তোমার অ্যাসাসিন থাকে হচ্ছে নর্মাল বেশভূষায়, কিন্তু খুব ডেঞ্জারাস অ্যাসাসিন, খুবই বড় ধরনের সাইকো। তো এই সিনেমার এ পর্যন্ত মোট 3টা পার্ট এসেছে এবং 4 নম্বর পার্টও আসবে। তো প্রথম পার্ট চলো আমরা দেখি আমাদের পছন্দ হয় কিনা। এবং এই সিনেমাটার IMDb রেট জাপানের বাইরে হচ্ছে 6.4, আর জাপানের ভেতরে IMDb রেট অনেকে 7.2 দিয়েছে। এবং জাপানিজের যে ইয়াং জেনারেশন তারা সাধারণত এই টাইপ সিনেমাই বেশি পছন্দ করে। তো চলো আমরা দেখি আমাদের এই সিনেমা পছন্দ হয় কিনা। তবে এক্সপ্লেনে তো আর আসল সিনেমার মজা বোঝা সম্ভব নয়। এই সিনেমাতে কমেডি রয়েছে, অ্যাকশন রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, যেটা বুঝতে গেলে বা যেটা স্বাদ নিতে গেলে তোমাকে অ্যাকচুয়াল সিনেমাটা দেখতে হবে। আর এক্সপ্লেন মানে হচ্ছে কি, তুমি একটা সিনেমা রিডিং পড়ে গেলে এরকম একটা কিছু। তো চলো আমরা এই সিনেমাটা রিডিং পড়ি এবং দেখি যে অ্যাকচুয়ালি সিনেমাটি কেমন লাগে, রিডিং এর অনুযায়ী সিনেমাটিকে কত রেটিং দেওয়া যায়। তবে আমি চেষ্টা করবো আমার মতো মজা করতে। তুমি চাইলে হেডফোন ইউজ করতে পারো, ওইটাই মনে হয় বেটার হয়। হ্যাঁ, তো আমি ভিডিও স্টার্ট করছি, তার আগে যদি কোনো ব্রেক থাকে তুমি ব্রেকটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে, ডিসক্রিপশনে ক্লিক করে তারপরে ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাবে। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার। এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করে প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো যাই হোক, এই সিনেমা যখন শুরু হয় তখন আমাদের চিস্টো এবং মাহিরোকে দেখানো হয়। চিস্টো এবং মাহিরো হচ্ছে 18 বছর বয়সী দুইটি নিষ্পাপ মেয়ে, মানে এরকমই বলা হয়েছে, যারা একে অপরের খুবই ভালো বান্ধবী। তো এখানে যেটা মর্দা ওইটার নাম হচ্ছে মাহিরো, ও রিয়েল লাইফেও মর্দা, আর যেটা মেইলি টাইপের ওটা হচ্ছে চিস্টো। তো ওদের দেখে খুব নিরীহ মনে হলো, নিষ্পাপ মনে হলেও কাজের ক্ষেত্রে ওরা কিন্তু খুবই নিষ্ঠুর। এবং তারা দুজনেই অল্প বয়সে খুবই ডেঞ্জারাস অ্যাসাসিন হয়েছে, মানে পেশাদার খুনি। এবং তারা একটা গোপন সংগঠনের হয়ে কাজ করে, যেটা নাম হচ্ছে সোসাইটি। আর ওই সোসাইটির পক্ষ থেকে তারা খুন করার চুক্তি পায় এবং ভালো পারিশ্রমিকও পায়। এবং তুমি যদি অ্যানিমে লাভার হয়ে থাকো, তাহলে তুমি যদি সাকামোতো ডেইস নামে অ্যানিমেটা দেখে থাকো, তাহলে বুঝবে যে অনেকটা এরকম আর কি। তো যাই হোক, এরপর এক রাতে ওদের সোসাইটি নামে যে একটা সন্ত্রাসীদের গ্রুপ রয়েছে, সেখান থেকে একজন লোক আসে এবং তোজো নামের এক বুইড়া বেটাকে খুন করার মনে করো যে চুক্তি দেয়। তো এখানে সৃষ্ট করে কি, তার সৌন্দর্যে বুইড়া বেটার তোজোকে মুগ্ধ করে এবং একটা ফাঁকা গলিতে নিয়ে যায়। এবং ওই যেখানে ওই ডাস্টবিনে লুকিয়েছিল মাহিরো, এবং এক ঝাটকায় তোজোকে হেডশট দিয়ে গুলি করে। আর তারপর সৃষ্ট করে কি, ওই তোজোর মাথাটা পলিথিনে ভরে ডাস্টবিনের ভিতর ফেলে দেয়। তবে মেলি টাইপ যেটা সৃষ্ট, ওর একটা বদ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে ওর প্রিয় একটা পারফিউম ব্র্যান্ড রয়েছে, যেটা নাম হচ্ছে ডোলসি অ্যান্ড গাবানা বা এই ধরনের কোনো একটা কিছু, যেটা একটা ইতালিয়ান লাক্সারিয়াস ব্র্যান্ড। সেই ব্র্যান্ডের পারফিউমটা মার্ডার করার পর আর কি ও স্প্রে করে। আর এরপর তারা দুজনে চলে যায় সিনেমা দেখতে। আর সুসানো, যে আর কি ওই সোসাইটির ম্যানেজার, সে ওদের কাজ দেখে অনেক খুশি হয় এবং ওদের দুজনকে বলে, যেহেতু তোমরা হাই স্কুল পাস করেই ফেলেছো, তো তোমরা যদি এরকম বসে বসে আইসি জীবন করো, সবাই তো সন্দেহ করবে। তো সমাজের সবাইকে দেখানোর জন্য তোমার একটা পার্ট টাইম চাকরি দরকার। তবে এখানে সিস্টেম, মানে মেলি টাইপ যেটা, সে যুক্তি দেখায়, ভাইরে ভাই, দিনে যদি কয়েক মিনিট কাজ করে বা খুন করে এত টাকা পাওয়া যায়, চাকরির কি দরকার? কিন্তু এটা আবার সোসাইটির শর্ত, তোমার দিনে অবশ্যই আই ওয়াশ করা বা লোক দেখানো কোনো কাজ করতে হবে। এবং ওদের দুই বান্ধবীকে একই এক জায়গায় কাজ করতে হবে, একই অ্যাপার্টমেন্টে থাকতে হবে, যাতে পরস্পরের মধ্যে বন্ডিংটা মজবুত থাকে, কারণ ভবিষ্যতে তাদের আরো অনেকক্ষণ একসাথে করতে হবে। এবং এজন্য সোসাইটির পক্ষ থেকে তাদেরকে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয়। তবে এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, চিস্টো এবং মাহিরো তারা দুজনেই এতিমখানাতে বড় হয়েছে এবং এই পৃথিবীতে তাদের এক অপর ছাড়া আর কেউ নেই। এবং তারা তাদের নিজেদের জীবন অনেক খুশি, এবং তারা খুশি মনে ছোট্ট অ্যাপার্টমেন্ট পেয়ে উঠে যায়। তবে এখানে একটা জিনিস নিশ্চিত করি, তাদের মধ্যে কোনো লেসবিয়ান সম্পর্ক নেই, তারা জাস্ট ভালো বান্ধবী। তো যাই হোক, যেহেতু ওদের চাকরি খুঁজতে বলা হয়েছে, তো দুজনেই আলাদা আলাদা প্রথমে চাকরি খুঁজতে যায়। কিন্তু আমরা তো জানি ওরা দুজনেই হচ্ছে অ্যাসাসিন এবং খুবই ডেঞ্জারাস
ডেঞ্জারাস রাগী স্বভাবের। তো সিস্টার একটা ক্যাফেতে চাকরি হয়েও যায়। তো ও করে কি অনেক কষ্ট করে একটা ওয়াফেলের উপর ক্রিম ডেকোরেশন লিখে, কিন্তু একটা কাস্টমার করে কি ওই খাবারটা যখন খেতে যায় তখন ওটা তো ভেঙেই খেতে হবে, কিন্তু ওর কথা হচ্ছে আমি এত সুন্দর করে কেক বানালাম ও ভাঙলো কেন। তো এই কারণে রাগ হয়েছে এবং ওর রাগ আটকে রাখতে পারে না, ওই কাস্টমারকে ধরে পেটায় এবং কি ওই ক্যাফের যে মালিক যখন আসে ওকে গালিমন্দ দিতে তাকেও গলা মুড়িয়ে প্যারালাইজড করে দেয় আর এরপর সেখান থেকে চলে আসে। আবার অন্যদিকে মাহির হচ্ছে একটু ইন্ট্রোভার্ট টাইপের, মানে একটু লজ্জাবতী, তো ইন্টারভিউ ভালো মতো দিতে পারে না। তো এরপরেও যখন আরেকটা ইন্টারভিউ দিতে যায় তখন ওই ম্যানেজারের চাকরিতে এবং দুনিয়ার সকল নিয়ম কারণ শেখাতে থাকে, ওকে ভদ্রতা শেখাতে থাকে, ম্যানার শেখাতে থাকে। বাট তখনই মাহিরও রেগে গিয়ে কল্পনা করতে থাকে যে সে শুধুমাত্র খালি ম্যানেজারকে নয় পুরো দোকানের স্টাফদেরই খুন করে ফেলেছে, মানে ওর চাকরির প্রতি কোনো আগ্রহী নেই, তবে ও রাগ খামিশ করে ওদেরকে জান বকশিস দিয়ে চলে আসে আর কি। তো যাই হোক আমরা অলরেডি দেখতে পেয়েছি সিস্ট মানে যেটা মেলি টাইপ ওর খুবই চঞ্চল, কিন্তু যেটা মর্দা টাইপ মাহিরও ও খুবই চুপচাপ এবং মনে করে ইন্ট্রোভার্টেড। তবে তাদের দুজনের একটা জিনিস কমন, সেটা হচ্ছে খুবই ডেঞ্জারাস লেভেলের সাইকো। তো যাই হোক মাহিরো বা মর্দা টাইপ যেটা ও নর্মালি ভিডিও গেম বা মোবাইলের রিল দেখে মগ্ন থাকতে ভালোবাসে, কিন্তু অন্যদিকে সিস্টে হচ্ছে ফ্যাশন আর খাওয়ার পাগল, মানে খালি ড্রেস আপ আর খাবে। আর এরপর আমাদের এই সিনেমার গল্পে নতুন একটা ক্যারেক্টার আসে যার নাম হচ্ছে ড্যাডি, কিন্তু আসল নাম হচ্ছে কানজি। তো ড্যাডি অনেক বড় একজন ইয়াকুজা গ্যাংস্টার, জাপানিজ গ্যাংস্টারদেরকে ইয়াকুজা বলা হয়। আর তার একটা ব্যাপার হচ্ছে কি সে খুবই সিরিয়াস টাইপের একটা লোক, সে মজা করে একদম পছন্দ করে না। তো এরপর এক রাতে সে একটা দোকান থেকে মোমো কেনে যেটার দাম হচ্ছে 300 ইয়ান, আর সে দোকানদারকে 500 ইয়ান দেয়। তো দোকানদার তখন মজা করে তাকে 200 ইয়ান ফেরত দিতে বলে এই নিন আপনার 200 মিলিয়ন ইয়ান। তো ড্যাডির কাছে এই জোকসটা পছন্দ হয় না, সে রেগে যায়, তুই যেহেতু 200 মিলিয়ন বলেছিস তাহলে আমাকে 200 মিলিয়ন দে। কিন্তু বেচারা দোকানদার তো গরিব, 200 মিলিয়ন কই থেকে দেবে। তো ড্যাডি তখন রেগে গিয়ে ওই মোমোর স্টিকটা ওর কানে গুঁজে দেয় এবং বলে তুই আমার সঙ্গে মজা করিস, ইয়াকুজার সাথে গ্যাংস্টারের সাথে মজা করিস, হয় টাকা দে নয়তো প্রাণ দে। কিন্তু ওই দোকানদারের ভাগ্য ভালো, তখনই ওই ইয়াকুজার ডানহাত কাজুকি এখানে চলে আসে এবং সে জানায় বস টোজোকে কে যেন খুন করে ফেলেছে। তো টোজো হচ্ছে মূলত তার যে ড্রাগসের কাজকর্ম ছিল বা মনে করো হেরোইনের কাজকর্ম সেটা সামলাতো। আর আমরা তো জানি এইটাই সেই টোজো যাকে সিনেমার প্রথমে সিস্টার মাহিরো মেরে সিনেমা দেখতে গেল। তো যাই হোক টোজোর মৃতদেহ আমরা নদীর ধারে দেখতে পাই বা নদীর ধারে পাওয়া গিয়েছে, কেন পাওয়া গিয়েছে নদীর ধারে পরে জানতে পারবে। তো যাই হোক ওইখানে সুগার নামের একটা মেয়েকে আমরা দেখতে পাই যে ড্যাডির খুবই ঘনিষ্ঠ, আর সে মৃতদেহটা যখন ভালো করে দেখে হেডশট দেখেই বুঝতে পারে যে এটা চুক্তি ভিত্তিক খুন, মানে প্রফেশনাল কোনো কিলার খুনটা করেছে। তো এখানে সুগার সম্পর্কে আমরা দেখতে পাই সে খুবই সুন্দরী, পাগলাটে, বুদ্ধিমতী এবং ভয়ঙ্কর নির্মম। আর সে টোজোর শরীর থেকে ডোলসে এবং গাবানার ওই সেন্টের সুগন্ধটা পায় পারফিউমের, তখনই সে বলে এই খুনি কোনো একটা মেয়ে। তো যাই হোক ড্যাডি কিন্তু নিজের লোক টোজোর খুন হয় খুবই রাগে ফেটে পড়ে, আর এরপর সেই টোজোর খুনের খোঁজ করার জন্য পুরো দায়িত্ব দেয় সুগারকে। তবে এই ড্যাডির সাথে কিন্তু সুগারের কোনো বাজে সম্পর্ক নয়, বাপ বেটি টাইপ সম্পর্ক আর কি। তো যাই হোক ড্যাডি সুগারকে বলে তুই যদি এই কাজটা ভালো মতো করতে পারিস ওকে আমি আমার ড্রাগ ব্যবসার ইনচার্জ বানিয়ে দেবো। তো এটা শুনে সুগার তো খুবই খুশি এবং এক্সাইটেড হয়ে যায়। আবার সুগারের একটা সহকারী রয়েছে যার নাম হচ্ছে বিঙ্গো, সে মারামারিতে খুবই এক্সপার্ট। তো ওরা দুজনে মিলে বের হয়ে যায় তাকে খুঁজতে যে টোজোকে খুন করেছে। আর অন্যদিকে সিস্টো আর মাহিরো তো জানেই না যে ওরা কত বড় একটা কাম করে ফেলেছে, মানে খুব ডেঞ্জারাস একটা মানুষকে খুন করে ফেলেছে। তো এইদিকে মাহিরো মানে যেটা আর কি মর্দা টাইপ ওর একটা বদ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে ও করে কি বন্দুক বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে। তো ওদের ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে, তো সিস্টো যখন ওয়াশিং মেশিনটা খুলে ও দেখতে পায় মাহিরো ওই জায়গার ভেতরে বন্দুকের ম্যাগাজিন, মানে যেটার মধ্যে বুলেট ভরে রাখা হয় সেইটা লুকিয়ে রেখেছিল। তো বুঝতেই পারছো এ কারণে ওই ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে। তো সিস্টো তো রেগে যায়। আর এইদিকে সুগার আর বিঙ্গো মুজো নামের একটা লোককে কিডন্যাপ করে, আর সেই মূলত টোজোর শত্রু ছিল। তো মুজোকে যখন মারা হয় ও ভয় পেয়ে সব বলে দেয় যে টোজো জোর করে আমার ক্লাবে এসে হেরোইন বিক্রি করতে আমার কাস্টমারদেরকে, আমি বিক্রি করি মদ, ও আমার ক্লাবে এসে হিরোইন বিক্রি করে, ক্লাব দখল নিতে চায়, এমনকি আমার ক্লাবে যেসব মেয়েরা কাজ করে তাদেরকেও সাথেও যাইছে তাই করে ওদেরকে ধরে ধরে বিক্রি করে দিতে চায়। তো সুগার নামের ওই মেয়েটি তখন মোজোকে বলে তুই এই গল্প টিভি সিরিয়ালে বলিস, আগে বল তুই টোজোকে মারার জন্য কাকে কন্ট্রাক্ট দিয়েছিলি। তো মোজো তখন জানায় আমি তো কাকে কন্ট্রাক্ট দিয়েছি আমি জানি না, আমি ডার্ক ওয়েবের একটা ওয়েবসাইটে কন্ট্রাক্ট দিয়েছিলাম যেখানে কিলারের নাম প্রকাশ করা হয় না, এবং ওইখানে কিলিং এর অনুরোধ করলেই তারা নিজেরাই একটা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে এবং টাকার ডিটেলস দেওয়ার পর ওই ওয়েবসাইটটা গায়েব হয়ে যায়, ডিলিট হয়ে যায়। তো আমি কিভাবে ওই খুনিকে খুঁজবো। তবে এরপর মুজোকে যখন মারতে যাবে তখন মুজো বলে দাঁড়াও আমি হানাবুসা নামের আরেকটা শত্রুকে মারার জন্য অর্ডার দিয়েছিলাম, ওদেরকে অর্ডারটা দিয়েছিলাম, তো ওরা হয়তো ওকেও মারতে যাবে, তখন ওদেরকে ধরে নিও। তো তখন বুদ্ধিমান সুগার সিদ্ধান্ত নেয় ঠিক আছে তাহলে আমি হানাবুসার উপর নজর রাখলেই তো বুঝতে পারবো কে হানাবুসাকে মারতে আসে, তারপর ওদেরকে ধরবো। তবে তারপরেও মুজোকে কিন্তু ওরা ছাড়ে না, বিঙ্গো মুজোকে সেই লেভেলের পিটায় আর তারপর ছেড়ে দেয়। আর এই দিকে সিস্টো তো মনে করো সেই হানাবুসাকে মারতে একাই বেরিয়ে পড়ে, মাতব্বরি করে। তো হানাবুসা যখন মোটেলে নিজের রুমে আসে তখনই সিস্টো পেছন থেকে ভেতরে ঢুকে এবং ওর দিকে গান তাক করে, মানে নায়িকার মতো ঢুকে ভেতরে সে গান তাক। কিন্তু ঘরের ভেতরে সুগার আর বিঙ্গো আগে থেকেই তোর জন্য অপেক্ষা করছিল। তো বিঙ্গো তখন ঝটপট করে কি চিস্তোর হাত থেকে গানটা ছিনিয়ে নেয় এবং সুগার তারপর ওই মেয়েটিকে বলে আরে আমি তো তোমাকেই খুঁজছিলাম, তোমাকে দেখে
দেখে তো নায়িকার মতো মনে হয়, তোমার তো মডেল হওয়া উচিত ছিল, তুমি হিরো আলমের মডেল হতে, তুমি খুনি হয়েছে কেন? তোমাদের মতো পোলাপান যদি খুনি হতে শুরু করে হাই স্কুলের পোলাপান, তাহলে তো আমাদের চাকরি চলে যাবে। তবে তারপরেও হ্যাঁ, তোমাকে আমি একটা অফার দিচ্ছি, তুমি আমার আন্ডারে কাজ করো, অনেক টাকা পাবে। বাট সিস্টো তখন বলে আমি পেশাদার খুনি, রাস্তার খুনি না। আর এই কথা বলে সে ব্যাগ থেকে আরেকটা গান যখন বের করতে যায় তখনই বিঙ্গোকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তো বিঙ্গো তখন সিস্টোকে মেরে ফেলতে যায়, বাট সুগার তখন বলে থামো থামো, এই মেয়েটা হয়তো আমার কখনো কাজে লাগবে। আর এই কারণে ওরা করে কি সিস্টোর গান দুটি চুরি করে নিয়ে চলে যায়, মানে সিস্টোকে বাঁচিয়ে দিয়ে যায়। তো সিস্টো যখন জ্ঞান ফিরে আসে ও দেখতে পায় হানাবোসাকে বেঁধে রাখা হয়েছে এবং ওর পিস্তলও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। তো এই জন্য খুব রেগে যায়, মানে সুগারের উপর পুরো রাগ, আর এই রাগ খাটায় হচ্ছে হানাবোসার উপরে, ওকে হুদাই টর্চার করতে থাকে। আর তখন ওকে খুঁজতে খুঁজতে মাহিরও এখানে পৌঁছে যায়। তো মাহিরে তখন সিস্টোর সাথে রাগ করে তুমি আমাকে না জানিয়ে একা খুন করতে এসেছো। তো সিস্টো তখন বলে দেখ আমারও মাথা গরম, ঝামেলা করিস না, চল আমরা একসাথে এই রাগটা ওর উপর দিয়ে খাটিয়ে দিই, ওকে টর্চার করে মারি। বাট তখনই চিস্টোর কাছে ওর ইন্টারভিউর কল আসে। তো চিস্টো বলে আমাকে তো ইন্টারভিউ দিতে হবে, গেলাম। বাট মাহিরে বলে আমাদের আসল চাকরি হচ্ছে খুন করা, ক্যাফে তো ওয়েটার হওয়া নয়। বাট চিস্টো তখন করে কি হানাবুসাকে 1 সেকেন্ডে গুলি করে মেরে ফেলে হেডশট দিয়ে। তো মাহিরে তো আরে রেগে যায় যে তুই একা একা খুন করতে এসেছিস, এখন একটু মজা করে আমরা ওকে টর্চার করে মারবো, তাও তোর স্বার্থের জন্য চলে গেলি। তো যাই হোক রাতে চিস্টো করে কি খাবার কিনে রুমে ফেরে, কিন্তু মাহিরও তো রাগ হয়ে রয়েছে। বাট চিস্টোকে বোঝায় দেখো আমরা যদি খালি খুনি করতে থাকি একসময় তো আমরা সাইকো হয়ে যাবো, পাগল হয়ে যাব, আমাদের নর্মাল মানুষদের সাথে মিশতে হবে, পার্ট টাইম জব করতে হবে, আর এইটাই একমাত্র উপায় সুস্থ থাকার মানসিকভাবে। বাট মাহির ওখানে বলে তুই আমাকে সরি বল, আর এনে হাতাহাতি লেগে যায়। কিন্তু তারপরে চিস্টো যখন ঘটনা আরো বাড়বে সরি বলে ফেলে। আর ওইদিকে সুগার ড্যাডিকে জানায় মুজোই টোজোকে খুন করেছে, আর তারপর ড্যাডি করে কি সুগারের হাতেই মুজোকে খুন করে ফেলে। মানে এখানে সুগার চিস্টো বা ওই দুই মেয়েরা যে খুন করেছে এই ব্যাপারে ড্যাডিকে কিছুই জানে না। সুগার ভাবছে যে ওদেরকেও কাজে লাগাবে। আর অন্যদিকে আমরা দেখি মাহিরও ইন্টারভিউ দিতে দিতে বিরক্ত হয়ে গিয়েছে। আর তখন চিস্টোকে বলে শোন আমি একটা মজার ক্যাফে থেকে ইন্টারভিউর ডাক পেয়েছি। তো মাহিরও বলে তাহলে আমাকে নিয়ে চল। বাট চিস্টো তখন বলে ওটা এমন একটা ক্যাফে যেখানে কাস্টমার থাকবে ছেলেরা, আর তাদেরকে নিজের আচরণ দিয়ে মুগ্ধ করতে হবে এবং ওদের কাছে বেশি বেশি জিনিস বিক্রি করতে হবে। মানে বুঝতেই পারছো সিস্টেমটা কি, ডাইরেক্ট মনে করে যে পতিতাগিরিও নাই তার চেয়ে কমও নয়। তুই কি সেখানে কাজ করবি? তুই তো এমনিই দেখতে অর্ধেক ছেলেদের মতো, তুই ওখানে গেলে তো খুব একটা সুবিধা করতে পারবি না। বাট মাহিরও তাও মানতে চায় না, আর তাই সিস্টোকে সাথে নিয়ে যায়। তো যাই হোক ক্যাফের ম্যানেজার ওদের দুজনের ইন্টারভিউ নেয়। তো সিস্টো তো তার অভিনয়ের ঝলক দেখিয়ে ইন্টারভিউতে পাশ করে, কিন্তু মাহিরও ব্যর্থ হয়ে যায়। তবে তারপরেও ম্যানেজার সিদ্ধান্ত নেয় ওকে একটা সুযোগ দেওয়া হোক। তো যাই হোক ওইখানে সিস্টোর বন্ধুত্ব হয়ে যায় ক্যাফের একটা মেয়ে হিমোকোর সাথে, আর ওই হিমোকো নামের মেয়েটি ওদের দুজনকে শেখায় কিভাবে পুরুষদেরকে আকৃষ্ট করতে হয়। বাট মাহিরও জানে এই কাজ তার পক্ষে সম্ভব নয়, তবে তারপরে বাধ্য হয়ে সে কাজ করা শুরু করে। তো প্রথম দিনেই সিস্টো সব কাজ শিখে নেয় এবং মাহিরও চুপচাপ দাঁড়িয়ে থাকতে পছন্দ করে দাঁড়িয়ে থাকে। তো দুপুরবেলা যখন লাঞ্চ টাইম তখন হিমোকো শুধুমাত্র একটা মাখন রুটি খেতে থাকে, আর চিস্টো নিয়ে এসেছে চিকেন স্যান্ডউইচ, স্যালমন রাইস, কাপ নুডলস, মিল্কশেক, অনেক কিছু। তো হিমোকো অবাক হয়ে যায়, আরে ভাই তুমি যা দুপুরে খাচ্ছ এটার দাম তো আমাদের একদিনের আয়ের চেয়েও বেশি, তুমি যদি এত টাকা খাও সঞ্চয় করবে কিভাবে? চিস্টো তখন বলে তুমি অনেক গরিব, আর এই কারণে তোমার চিন্তা ভাবনা গরিব মানুষের মতো, আমরা তো খাওয়ার জন্যই কাজ করি তাই না, কাজের জন্য তার খাই না। তো অ্যাকচুয়ালি বেচারি হিমোকো জানেও না ওর সহকর্মী বা যার সাথে বসে কথা বলছে ওরা খুব ডেঞ্জারাস লেভেলের কিলার এবং লাখ লাখ টাকা ওদের অলরেডি ব্যাংকে আছে। তো যাই হোক সন্ধ্যায় ক্যাফের ম্যানেজার সিস্টোর কাজে খুশি হয় এবং সকল মেয়েদের নিয়ে একটা পার্টি দেয় এবং সিস্টো তো সবার সঙ্গে মিশে যায় কারণ ও তো এক্সট্রোভার্ট। বাট মাহিরা তো ইন্ট্রোভার্ট, ও বুঝতে পারে এই জায়গাটা আমার জন্য নয়, আমাকে একাই থাকতে হবে। ও চুপচাপ কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর তারপর ঘরে গিয়ে একা একা ওই তোমার ইনস্টাগ্রামের রিল দেখে নিজেকে কমফোর্টেবল ফিল করায়। আর এইদিকে সকালে সিস্টো রুমে ফিরে এসে মাহিরোকে জিজ্ঞাসা করে তুমি পার্টি ছেড়ে কেন চলে এসেছিলে? মাহিরা বলে ওই জায়গার জন্য আমি নই, আমি ছোট জামা পড়তে পারবো না আর ফালতু কাজ করে পুরুষদের আকৃষ্ট করতে পারবো না, আমি খুন করাই বেস্ট, আমি খালি খুনই করবো। বাট সিস্টো তখন বলে মাহিরো তুমি একদম নষ্ট হয়ে গিয়েছো, তোমার মাথা একবারে নষ্ট হয়ে গিয়েছে, তুমি দুনিয়া থেকে আলাদা হয়ে গিয়েছো, তুমি সাইকোপাথ হয়ে গিয়েছো, মনে হয় না খুব বেশি দিন তোমার সাথে আমি থাকতে পারবো। তো সিস্টোর এই কথা শুনে মাহিরো আরো রেগে যায় এবং বলে যেটা কাল হবে তাহলে সেটা আজই হোক। তো ওদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, এই কারণে সুসানো ওদের দুজনকে ডাকে এবং বোঝায় তোমাদের একসঙ্গে থাকাই শক্তি, কিন্তু তারপরে ওরা একসঙ্গে আর কাজ করবে না, ওরা আলাদা আলাদা খুন করবে। এবং মাহিরো বলে আমিও কোনো পার্ট টাইম কাজ করতে পারবো না। বাট সুসানো তখন বোঝায় দেখো পার্ট টাইম কাজটা তো শুধুমাত্র সমাজের মানুষকে দেখানোর জন্য, আর তাছাড়া তোমাদের নাম কিন্তু অলরেডি আন্ডারওয়ার্ল্ডে যথেষ্ট পরিচিত পাচ্ছে, তো তোমরা এটা নষ্ট করো না। আর অন্যদিকে আমরা দেখতে পাই ড্যাডি ভাবছে যে এই ড্রাগের বিজনেস এবং এই মেয়ে দিয়ে যে পতিতার বিজনেস এটার পাশাপাশি নতুন কিছু করা দরকার, এবং সে শুনেছে বর্তমানে জাপানে নাকি নতুন একটা ট্রেন্ড এসেছে ফান ক্যাফে। তো এই নতুন ব্যবসাটা সম্পর্কে জানার জন্য সে করে কি তার অ্যাসিস্ট্যান্ট কাজুকে নিয়ে ওই সিস্টো যে ক্যাফেতে কাজ করে সেখানে যায়। আর কাজুকে কিন্তু নতুন কিছুতে আগ্রহী নয়, কারণ সে যেটা পারে ওইটা করবে, কিন্তু সে ড্যাডি বা বসকে তো না করতে পারবে না। তো যাই হোক হিমেকো যখন ড্যাডিকে দেখে সে সহজ শিকার ভেবে, মানে বুড়ো মানুষ তাকে বেশি সিডুস করবে, তো সেবা করা শুরু করে এবং ওখানে বসার পরে মেনুতে সবকিছু ডাবল দাম দেখে কাজুকে তো শকড হয়ে যায়, মানে ড্যাডির যে তোমার ওই কি বলে অ্যাসিস্ট্যান্ট। তো ড্যাডি তখন বলে
বলে সারামজাদা তুই কি বুঝতে পারছিস না এগুলো কি খাবারের দাম নাকি, এগুলোই মেয়ের দাম। তো যাই হোক হিমুকো তখন বাচ্চাদের মতো ব্যবহার করে, আই মিন ওই যে এনিমেতে যেটা দেখো আমাদের কুদাসাই বই টাইপ কিছু, এবং কাস্টমারদের আকৃষ্ট করার চেষ্টা করে যাতে আরো বেশি অর্ডার করে। তো এতে কাজুকি অনেক বিরক্ত হয়, তবে তারপরেও কাজুকি একটা কফি অর্ডার করে আর ড্যাডি অমলেট অফার করে। তো হিমুকো তখন বলে সে ড্যাডির নাম অমলেটে লিখবে, মানে বিয়ে বাড়িতে জামাই যখন যায় হাত ধোয়ানি না একবার টাকা, অমুক হবে একবার টাকা, তো এই নাম লেখার জন্য টাকা নেবে। তো ড্যাডি তখন বলে আমার নাম কাঞ্জি লিখো। তো কিন্তু হিমুকো তো অত পড়ালেখা করেনি, পড়ালেখা করলে তার এখানে আসতো না, ও ভুল করে কাঞ্জির বোতলে লিখে ফেলে কান্ডি। আবার তারপর এটা নিয়ে মজাও করে, মানে এখানে হিমুকো ভাবছে আমি একটা সুন্দরী মেয়ে, কচি মেয়ে, একটা বুড়া বেটার সাথে ফান করছি, সে তো খুশি হবে। আর এটা দেখে কাজুকিও অনেক হেসে ফেলে, কিন্তু আমরা তো জানি ড্যাডি খুব সিরিয়াস, সে অনেক রেগে যায় এবং সে হিমুকোর গলা চেপে ধরে এবং বলে তোর ফালতু কথা আমি অনেকক্ষণ সহ্য করেছি, তোরা এখানে যাই করিস তোরা যোগ্য মূলত পতিতাগিরি করার। আর সে রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে নির্দেশ দেয় এই ক্যাফের সবগুলো মেয়েকে বন্দি করো, আমার পতিতালয় নিয়ে সেট করে দাও। তো কাজুকি তখন সবাইকে দেয়ালের দিকে মুখ করে দাঁড়াতে বলে, কিন্তু সিস্টো ওইভাবে ওখানে দাঁড়িয়ে থাকে। আর তখন কাজুকি রেগে গিয়ে সিস্টোর মাথায় বন্দুক তাক করে, কিন্তু তখনই সিস্টো করে কি কাজুকির চোখে ওর পছন্দের পারফিউমটা স্প্রে করে এবং সেকেন্ডের মধ্যে ওর হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে ওর মাথায় হেডশট করে দেয়। তো ড্যাডি এটা তো শকিংলি দেখতে থাকে ঘটনাটা ঘটলো কি, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ওকেও হেডশট দিয়ে মেরে ফেলে দেওয়া হয়। মানে সিরিয়াসলি এত বড় একটা গুন্ডা এত সহজে মরে গেল। তো যাই এরপর সিস্টো বাকি মেয়েদেরকে বলে তোমরা যার যার ঘরে ফিরে যাও এবং মুখ বন্ধ রেখো, আর কালকে এমন ভাবে কাজে আসবে যেন কিছুই হয়নি। তো যাই এরপর সিস্টো করে কি সুশানকে কল করে সব জানায়, মিন সোসাইটির সব জানায়। আর তখন সোসাইটির পক্ষ থেকে বা ওই কোম্পানির পক্ষ থেকে লন্ড্রিম্যানকে ওই ফান ক্যাফেতে পাঠানো হয়। লন্ড্রিম্যান হলো এই ধরনের যারা পেইড মার্ডারার বা তোমার অ্যাসাসিন থাকে, তারা যে জায়গায় মার্ডার করে সেই জায়গা পরিষ্কার, সকল প্রমাণ লোপাট, তার সাথে লাশের ব্যবস্থা করে আর কি। তো যাই হোক যে লোকটা এসেছে লন্ড্রিম্যান হিসেবে, যার নাম হচ্ছে ডোডো, সে সিস্টোকে জানায় এই কাজে তো অনেক বেশি চার্জ লাগবে, কারণ এটা তো সোসাইটির কাজ না, তোমার ব্যক্তিগত কাজ। আর তাছাড়া তুমি যে দুইজনকে মেরেছো তারা জাপানের অন্যতম ভয়ঙ্কর ইয়াকুজা। তো এই জন্য ডোডো করে কি সিস্টিকে একটা ফর্মে সই করায় এবং বলে এই সোসাইটির সাথে বা ওদের কোম্পানির সাথে এই মার্ডারের কোনো সম্পর্ক নেই, এটা ব্যক্তিগত সিস্টোর শত্রুতা। এবং এরই সাথে সিস্টোর যে অ্যাকাউন্ট রয়েছে কোম্পানির, সেই অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট এই পরিষ্কারের পুরো খরচটা কেটে নেওয়া হয়। কিন্তু এত বড় বিল দেখে সিস্টো অবাক হয়ে যায়, বা ডোডো তখন উপদেশ দেয় দেখো এরপর থেকে কাউকে মারলে বুকে গুলি করো, মাথায় গুলি করো না, কারণ বুকে গুলি করলে ওটা পরিষ্কার করা সহজ হয়। আর তাছাড়া এত বড় বড় মানুষ ধরে মেরো না, তোমার পেছনে তো অনেক বড় মানুষ লেগে যাবে। তো সিস্টো বুঝতে পারে ও রাগের মাথা অনেক বড় ভুল করে ফেলেছে, ও সাধারণ মানুষ মনে করে অনেক বড় ইয়াকুজা গ্যাং মেরে ফেলেছে, কিন্তু কিছু তো আর করার নেই, যা হবার হয়েছে। আমি যেহেতু এত মানুষ মেরেছি, মরতে হলে আমিও মরবো। তো যাই হোক ড্যাডি আর কাজুকির লাশ নদীর ধারে ফেলে দেওয়া হয়, ঠিক যেভাবে ওই প্রথমে যে বুড়া বেটা মরলো ওর লাশটা ফেলা হয়েছিল। মানে এগুলো ওই ক্লিনাররা করে আর কি, আই মিন লন্ড্রিম্যানদের কাজে এই লাশগুলো সরানো। তো ড্যাডি মৃত্যুতে সবচেয়ে বেশি কষ্ট পায় হচ্ছে সুগার, আর তখনই সে কাজুকির লাশ থেকে পারফিউমের গন্ধ পায় এবং বুঝতে পারে এটা সিস্টোরই কাজ, এবং এটাও বুঝতে পারে যে সেই দিন সিস্টোকে ছেড়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আর এইদিকে আমরা দেখি সিস্টো মন খারাপ করে রুমে ফেরে, আর এদিকে মাহিরোরও মনটা অনেক খারাপ, কারণ ও রাগারাগি করেছিল এর আগে যে আমি ওর কাছ থেকে আলাদা থাকবো। তো এই জন্য মাহিরো সরি বলে আগ বাড়িয়ে, আর এই সুযোগটা সিস্টো নাই। সিস্টো বলে তুই ছাড়া আমার পৃথিবীতে কে রয়েছে বল, আর তোর থেকে আলাদা হয়ে আমি একলা থাকতেও চাই না, আমি যেমন আছি এভাবে আমাকে অ্যাকসেপ্ট কর। আর মাহিরো তখন সরি বলে এবং বলে আমি তোর জন্য কেক নিয়ে এসেছি, তোর পছন্দের কেক। তো সিস্টো খুব খুশি হয় এবং তারা একসাথে যখন কেক খেতেই যায় তখনই সিস্টোর ফোনে রিং বাজে, মানে ওই সুগার নামের মেয়েটি ওকে কল করেছে। তো সুগার ওকে বলে তুই আজকে যে ইয়াকুজাকে হত্যা করেছিস সে ছিল আমার বস, আমার বাবার মতো। আমি নদীর পাশে পুরনো ওয়্যার হাউসে তোর জন্য অপেক্ষা করছি, তুই আধা ঘন্টার মধ্যে চলে আয়, আর তুই যদি না আসিস পরিণত অনেক খারাপ হবে, আমি তোকে মারবো, কিন্তু তোকে মারার আগে তোর যাকে ভালোবাসিস তাকে মারবো। তো সিস্টো তখন সুগারকে উল্টা জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে আমি ইয়াকুজাকে মেরেছি? সুগার তখন বলে খালি কি তোর মাথায় ব্রেন আছে, আমার মাথায় ব্রেন নেই, যেভাবে আমি বুঝতে পেরেছি তুই হত্যা করেছিস, তোর নাম্বার বের করেছি, তোকে খুঁজতে তোমার সময় লাগবে না। তো সিস্টো তখন বলে তুমি ঝামেলা করো না, আসছি, আমি নিজে আসছি, অপেক্ষা করো, তোমাকেও তোমার বাবার কাছে পাঠিয়ে দেবো, ওখানে গিয়ে বাবার ব্যবসা করো, মানে ড্রাগসের ব্যবসা। তো যাই হোক এখন সিস্টো করে কি মাহিরোকে তেল দিতে শুরু করে এবং বলে তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তাই না, আমি তো একটা গ্যাঞ্জাম করে এসেছি, আজকে তো আমাকে তো সাহায্য করতে হবে, বেশি না খালি কয়েকটি ইয়াকুজাকেই মারতে হবে। তো মাহিরো তখন বুঝে যায় যে সিস্টো আজকে বাইরে কোনো একটা বড় ঘটনা ঘটিয়ে এসেছে, বাট সিস্টো বলে দেখ ঘটনা আসলেই বড় ঘটিয়েছি, অনেক কষ্ট নিতে হবে, সেরকম প্রস্তুতি নিস। তো মাহিরো রেডি হয়ে যায় সেরকম প্রস্তুতি নিয়ে, আর তারা অনেকগুলো বন্দুক নিয়ে রেডি হয়, কিন্তু তার আগে তারা করে কি কেকটাকে ফ্রিজে রাখে যাতে মিশন শেষ করে এসে উদযাপন করতে পারে। আর এরপর তারা সাইকেল নিয়ে ওয়্যার হাউসের দিকে যায় এবং ওইখানে নো পার্কিং এ সাইকেলটা পার্ক করে ওয়্যার হাউসের ভেতরে আসে, আর তখন ভেতরে ইয়াকুজা গ্যাং এর বাকি লোকরা তো ওয়েট করছিল। তো শুরু হয়ে যায় গুলাগুলি, আর ওইদিকে বিঙ্গো ওদের অপেক্ষায় ছিল, ভয়ঙ্কর একটা ফাইট শুরু হয়ে যায়, সিস্টো মুখোমুখি হয় সুগারের, মানে অনেকক্ষণ মারামারির পরে আর কি, মানে মাহিরো মর্দা, মাহিরোর সামনে এসেছে বিঙ্গো, কিন্তু এখানে বিঙ্গোর ফাইটিং স্কিল কিন্তু অনেক বেশি এক্সপার্ট, তো এই জন্য মাহিরো সেরে উঠতে পারে না। তো বুঝতে পারে বিঙ্গোর সামনেও শক্তি দিতে পারবে না, বুদ্ধি কাজে লাগাতে হবে। আর দুজনের হাতে যেহেতু বন্দুক নেই, ও করে কি বন্দুক নেওয়ার ছুতায় সামনের দিকে দৌড় দেয়, বিঙ্গোর পেছনে দৌড় দেয়, কিন্তু ও করে কি বন্দুক না নিয়ে মাথাটা ঘুরিয়ে দেয়, আর মাথা তো অনেক শক্ত হয়, মাথার সাথে
যখন বিঙ্গোর থুতনি লাগে ও মারাত্মক আহত হয়ে যায়। আর তারপর সুযোগ বুঝে মাহিরো বন্দুকটা হাতে নিয়ে ওকে গুলি করে মেরে ফেলে। আর তারপর মাহিরো ভাবে এই শালি যদি আমাকে আগে বলতো তাহলে আমি কয়েকটা বোমাও নিয়ে আসতাম, ফাইটটা এত কঠিন। আর ওইদিকে আমরা দেখি সিস্টো আর সুগারের মধ্যে গোলাগুলি চলছে, দুজনেরই গুলি শেষ হয়ে যায়। তো সুগার তখন হাসতে থাকে পাগলের মতো যে না, তোর সাথে ফাইট করে মজা পেলাম না। বাট তখনই সিস্টো পেয়ে যায় হচ্ছে পাশে থাকে একটা মেশিন গান এবং সুগারকে গুলি করে ঝাঁঝরা করে ফেলে। আর মাহিরো এসে তখন সিস্টোকে বলে, তুই নিয়েছিস মরা পার্টি আর আমাকে দিয়েছিলি শক্তিশালীটা, মার তো খেয়েছে আমি বেশি, তবে যাই হোক মজা হয়েছে। তো এরপর আর নোর পার্কিং এ এসে দেখে ওদের সাইকেলটা ট্রাফিক পুলিশ তুলে নিয়ে গিয়েছে। তো এই জন্য ওরা বাড়ির দিকে হেঁটে রওনা হয় আর ঘরে ফিরে ফ্রিজে রাখা কেক খেয়ে ওদের জিতটা সেলিব্রেট করে। আর পরের দিন সুসানো ওদেরকে অফিসে ডাকে, কারণ 25টা ইয়াকুজার লাশ পরিষ্কার করা হয়েছে, যে কারণে ওদের লন্ড্রিম্যানরা খুবই বিরক্ত। এবং এরই সাথে ওদেরকে জানায় যে তাদের যে বস তাসাকা এই বিষয়টা নিয়ে খুব খুশি নয় এবং তিনি মনে করেন মানে ওদের মেইন বস তোমরা দুজন যদি একসাথে থাকো তাহলে প্রতিদিনই কোনো না কোনো ঝামেলা হবে। আর এই কারণে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তোমাদেরকে এখন আলাদা করতে হবে। আর তাছাড়া তোমাদের যত ইনকামের টাকা ছিল ওই 25টা বডি ক্লিনিং করতে গিয়ে শেষ। আর তোমরা একসাথে থাকলে ওই জায়গায় জায়গায় ঝামেলা করবে, ওই বডি ক্লিনিং করতে করতে তোমাদের সব টাকা শেষ হয়ে যাবে, ভাতের টাকাও থাকবে না। বাট মাহিরের কথা শুনে বলে, আরে না, একা থাকলে আমি সাইকোপাথ হয়ে যাব, তোমাকেও মেরে ফেলতে পারি। সিস্টো তখন বলে, আমারও একটাই বান্ধবী, মাহিরোকে ছাড়া আমি আলাদা থাকবো কিভাবে? আর তাছাড়া তুমিই তো বলেছিলে, আই মিন সুসনোকে বলে যে আমাদের শক্তি হলো একসাথে থাকার মধ্যে, তো আমাদের আলাদা হওয়ার প্রশ্নই আসে না। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। মানে একেবারে সিম্পল এন্ডিং ছিল, মানে আমি এটা এক্সপেকটেশনই করিনি, একেবারে ফালতু হয়েছে এন্ডিংটা। তবে ফালতু না, এটা জাস্ট বিগিনিং ছিল সিনেমাটার, মানে দুইটা ক্যারেক্টারকে পরিচিত করানো এই সিনেমার মাধ্যমে পরিচিত করানো হয়েছে। এবং এই বেবি অ্যাসাসিনের পরবর্তী যে সিনেমাটা রয়েছে সেটার নাম হচ্ছে বেবি অ্যাসাসিন নাইস ডেইজ। এবং ওইটাতে সম্ভবত ওদের যে কোম্পানি রয়েছে ওই কোম্পানির বা ওদের বসের বিরুদ্ধে হয়তো ফাইট করতে হবে ওদের দুজনের একসাথে থাকার জন্য। মানে দ্বিতীয় পর্বটা হয়তো অনেক বেশি টুইস্টে ভরা বা অ্যাডভেঞ্চারে ভরপুর হবে, অ্যাকশনে ভরপুর হবে। তো যাই হোক, অ্যাকচুয়াল সিনেমাটা এক্সপ্লেনের চেয়ে ভালো ছিল। এক্সপ্লেন দেখে যত বিরক্ত হয়েছো, অ্যাকচুয়াল সিনেমাটা অত বিরক্তিকর নয়, কারণ এক্সপ্লেনের হয় কি একটা সিনেমার এন্ডিংটা খুব গুরুত্বপূর্ণ হয়, কিন্তু মেন সিনেমাতে শুধুমাত্র এন্ডিং নয়, এন্ডিং তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তারপরেও মাঝখানে অনেক কমেডি থাকে, অনেক অ্যাকশন থাকে, যার জন্য মোটামুটি একটা রেটিং দেওয়া যায়। কিন্তু এক্সপ্লেনে কোনো সিনেমার যদি মনে করে এন্ডিং ভালো না হয়, পুরো সিনেমাটাই মনে হয় বরবাদ। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।